ভূপতি বিনতির 7 বছরের দাম্পত্য। যৌথ জীবনের প্রথম রাতের অভিজ্ঞতাটি বিনতির দিক থেকে বিচিত্র। নিষ্ঠুরতাই যেন ভূপতির বিলাস। কিন্তু কেন এই নিষ্ঠুরতা? বাইরের ইতিহাসের অন্তরালে লুকিয়ে আছে কোন সত্যতা? জানতে হলে শুনুন গল্প নিয়ে গল্প অনুষ্ঠান। হ্যাঁ শ্রোতা বন্ধু, আজকে গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে শুনুন প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্প শৃঙ্খল। গল্পটি উপস্থাপনা করছেন ডক্টর তপন পাত্র। শুনতে থাকুন আজকের গল্প শৃঙ্খল। শৃঙ্খল। নমস্কার। গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের শৃঙ্খল। গল্প নিয়ে গল্প করার সূচনায় গল্পকার সম্পর্কে কয়েকটি কথা। কবি এবং ছোট গল্পকার এই দুই পরিচয়েই অনন্য বোধ করি। রবীন্দ্রনাথ ছাড়া বাংলা সাহিত্যে একতম সাহিত্যশিল্পী প্রেমেন্দ্র মিত্র। কেমন তার কাছে কবিতার জগৎ আর কেমনই বা ছোট গল্পের বলয়, তার বিশ্লেষণ করলেন প্রেমেন্দ্র মিত্র নিজেই। 1965 সালে প্রকাশিত অথবা কিন্নর কাব্যগ্রন্থের কবিতা শিরোনামে একটি লেখা। একটা সকাল কি সূর্যাস্ত যদি পাও, চমকে দেওয়া কি চোখ জুড়ানো, থেমে বাঁধিয়ে রেখো একে। একটু মমতা কি বিশ্বাস, সুখ কি সোহাগ, উল্লাস কি উত্তেজনা, বেদনা কি বিক্ষোভ যদি পাও, সুর দিও তাতে আর গল্পে রেখো গীথে। সময়ের স্রোতে নিরুপায় ভাসতে ভাসতে যা দেখলে, শুনলে, ভাবলে, বুঝলে, শুধু যখন যন্ত্রণার ঢেউ উঠবে পাকা বনেদেরও তলা থেকে, তুমি কেউ ভেঙে চুরে প্রাণের পুতুল নাচের সুতো ছিঁড়ে দুদণ্ডের জন্য হবে স্বাধীন, তখন কবিতা লেখার চেষ্টা করো একটা। অর্থাৎ ছোট গল্প তার কাছে সময়ের স্রোতে নিরুপায় ভাসতে ভাসতে দেখাশোনা ভাবনা বা বোঝার আলেখ্য, আর কবিতা পরম যন্ত্রণায় প্রাণের পুতুল নাচের সুতো ছিঁড়ে বেরিয়ে আসা চেতনারই ছন্দিত বাণীরূপ। তার আত্মস্বীকৃতি, প্রেমেন্দ্র মানসের নিগূঢ় পরিচয় তার কাব্যে যতটা পরিস্ফুট, কথা সাহিত্যে ততটা নয়। তবু কথাশিল্পী প্রেমেন্দ্র মিত্রের পরিচয় তার কবি খ্যাতির উপর ছায়া ফেলেছে। ছোট গল্পের সূক্ষ্ম কাজে সত্যি তার জুড়ি মেলা ভার। এখন এই শ্রদ্ধেয় প্রেমেন্দ্র মিত্রের শৃঙ্খল গল্পটি নিয়ে কিছু কথা। ভূপতি বিনতির 7 বছরের দাম্পত্য। যৌথ জীবনের প্রথম রাতের অভিজ্ঞতাটি বিনতির দিক থেকে বিচিত্র। 14-15 বছরের লাজুক ভীরু একটি নিতান্ত নিরীহ মেয়ে স্বামীর সঙ্গে প্রথম মিলনের আশায় ভালোবাসায় কম্পিত। ভূপতি ঘরে আসে, উপস্থিত মেয়ে বউদের কৌতুক হাস্য দরজা বন্ধ করে স্তব্ধ করে দিয়ে একটিও কথা না বলে শুয়ে পড়ে। পাশ বালিশটা পা দিয়ে ঠেলে দেয় মাটিতে। বারবার কুড়িয়ে আনার নির্দেশ দেয় বিনতিকে। অভিমানী বিনতি সকৌতুকে না তুলতে চাইলে রূঢ় স্বরে তিরস্কার করে। ভূপতির ইচ্ছাকৃত ফেলে দেওয়া বালিশ বার বিশেক কুড়িয়ে আনতেই হয় বিনতিকে। এমনও হতে পারে প্রথম পরিচয়ের পালা। প্রশ্ন এটাই, কৌতুকের চেয়ে বিস্ময় বুঝি প্রবলতর হয়েছিল সেদিন বিনতির মনে।
আর ওই প্রথম রাতের বিচিত্র কৌতুকে বোধ করি বিনতির পরবর্তী গোটা জীবনের ইঙ্গিত ছিল। ভূপতি বোধ করি বোঝাতে চেয়েছিল তার স্বেচ্ছাচারী নির্দেশ ওই দিনটির মতোই মেনে চলতে হবে বিনতিকে জীবনভর। অতএব প্রথম পরিচয়ের তার যেন ঠিক সুরে বাঁধা হলো না। ভূপতি কি স্বচ্ছন্দে ছিল তার মায়ের সঙ্গে ব্যবহারে, সেখানেও কল্পনাতীত রূঢ়তা। সামান্য কোনো কারণে শাশুড়ি যদি বউকে বকে, ভূপতি অনায়াসে বলতে পারে, একটাতে ঠিক চলছে কি, না হয় আরেকটা বিয়েই করি। এখানেও সে থামতে শেখেনি। এ যুগের ছেলেরা তো আর মায়ের সম্মান রাখে না। মাতৃভক্তির জন্য স্ত্রী ত্যাগ করলে একটা কীর্তিও থাকবে, অর্থাৎ সম্মান বা ভক্তি করে না সে মাকেও, ভালোবাসে না বিনতিকেও। আসলে নিজেকেও সে সম্মান করতে বা ভালোবাসতে শেখেনি। ভালোবাসে শুধু সংসারের মসৃণ সামঞ্জস্যকে ভাঙিয়া চুরিয়া বিশৃঙ্খল বিকৃত করিয়া তুলিতে। এটাতেই তার অহেতুক আনন্দ। নিষ্ঠুরতাই যেন তার বিলাস। এই নিষ্ঠুর হওয়ার নেশায় মাকে সে অনায়াসে চূড়ান্ত অপমান করে, বউকে উপেক্ষা করে, আর বিনতি ভয় পেতে থাকে ভূপতির ওই নিষ্ঠুরতার বিলাস তাকে সদা সর্বদা ভীত সন্ত্রস্ত করে রাখে। কিন্তু কেন ভূপতি এমন? লেখক বলেন বটে, বাহিরের ইতিহাসে সব কিছু কি ধরা পড়ে, তবু একটা ইঙ্গিত রেখে যান। ভূপতি ছেলেবেলায় বাপ হারা, মা পালিত, পরের সংসারে আশ্রিত একতব সন্তান। আশ্রিত হিসেবে সে মাত্র 5 বছর বয়স থেকে পেয়েছে ঔদাসীন্য, এমনকি নির্যাতন। আর অন্যদিকে মা তাকে ঘিরে রেখেছে অতিরিক্ত অন্ধ স্নেহে ও আদরে। তাহার প্রকৃতি প্রশ্রয় ও পীড়নের মাঝে পড়িয়া অক্ষম বিদ্রোহে বিকৃত হইয়া উঠিয়াছে। এই সূত্রটুকু রেখে গিয়েও সচেতন লেখক উল্লেখ করতে ভোলেন না যে এ কথা মানিলেও তাহার সব অদ্ভুত আচরণের অর্থ পাওয়া যায় না। সত্যি কেনই বা সে মা মাসকাবারি বাজারের টাকা চাইলে বউয়ের কাছ থেকে নিতে বলে? নির্বিকার নিষ্ঠুরতায় মর্মাহত মাকে আঘাত করার পরমানন্দে বলে বসে বউয়ের কাছে হাত পেতে নিতে আবার মান যাবে না তো? বউকেও তো সে শ্রদ্ধা করে না বা ভালোবাসে না। নরম সরম লক্ষ্মী মেয়ে বিনতি এসব সহ্য করতে করতে কবেই যেন রুক্ষ হয়ে উঠেছে। আশ্চর্য এক নির্লিপ্ত ভূপতির যেন সহজাত। বিনতির সঙ্গে সে স্পষ্ট কোনো দুর্ব্যবহার করে না, তাকে শাসন করে না, সংসার পরিচালনার স্বাধীনতায় পর্যন্ত বাধা দেয় না। বলা যায় কথাই বলে না। বললে এমন কথা বলে, তোমার চুল যে সব উঠে যাচ্ছে, কি ভাগ্যে তোমার কপাল ছোট। চওড়া কপালের উপর চুল উঠে গেলে মেয়েদের ভারী খারাপ দেখায়। কাল একটা ভালো তেল আনতে হবে। চুল উঠে গেলে সিঁথিতে সিঁদুর পড়বে না ঠিক মতো, সেটাও তো দরকার, কি বলো? হ্যাঁ, ভালোবাসার বন্ধন না থাকুক, কথার দেয়া নেয়া না থাকুক, স্বামিত্বের অধিকার তো কায়েম রাখতেই হবে। পরদিন ভালো তেল আসে, চুলের নয়। বিনতি বলেছিল
পোড়া কপালে চুল উঠলে আর কি, তাই পোড়ার দাগ কমাবার তেল আসে ছোট্ট শিশুতে। কি নিষ্ঠুর নিরাসক্ত রসিকতা! প্রতিটি দিন ভূপতি বিনতির মধ্যেকার অদৃশ্য প্রাচীরটির গাঁথনি যেন দৃঢ় থেকে দৃঢ়তর হয়। কোনো সকালে হয়তো ভূপতি কোনো স্ত্রীর হাতে স্বামীর অপঘাতে মৃত্যুর ঘটনাটি কাগজ থেকে জোরে জোরে পড়ে শোনায়। আঁচল ধরে কাছে টেনে পাশে বসিয়ে পুড়িয়ে ছাড়ে বিষ মাখানো ভাত খাইয়ে স্বামী হত্যার মতো ভয়াবহ ঘটনা। এটি তার কাছে ভারী মজার খবর। শেষে ফুটনোট: পৃথিবীতে কাউকেই বিশ্বাস নেই। কিছু আশ্চর্য নয়, কি বলো? এমন কথা বলার চেয়ে বোধ হয় না বললে বিনতি স্বস্তি পায়। এহেন বিনতি একদিন গর্ভবতী হয়। সন্তান সম্ভবা স্ত্রীর বিশ্রামের জন্য নিজে থেকেই ঝি রাখে। তবে কি ভূপতি বদলাচ্ছে? বিনতি হারিয়ে ফেলেছে ইতিমধ্যে বেঁচে থাকার সমস্ত আনন্দ। মা হওয়ার উৎসাহ নেই তার। মনে হয় ঘুম যদি মৃত্যুর মতো গাঢ় হইয়া নামিয়ে আসে, বিনতি মরে না। মৃত সন্তান প্রসব করে জীর্ণ শরীরে বাড়ি ফিরে এসে ডাক্তারি পরামর্শে ভ্রান্ত প্রমাণিত করে রীতিমতো সুস্থ সবল হয়ে ওঠে। ভূপতি বায়োস্কোপের দুটো পাশ পেয়েছে। স্ত্রীকে নিয়ে সিনেমা দেখতে যায়। বিনতি হতবাক। বিস্ময় বাড়ে যখন বেরিয়ে দেখে সিনেমা হলটি বহু দূরে, কলকাতার দূরতর প্রান্তে। প্রথম সংশয়ী সংলাপ তার, কাছাকাছি বুঝি বায়োস্কোপ ছিল না? স্ত্রীকে ভূপতি পাঠিয়ে দেয় স্বতন্ত্র মেয়েদের আসনে। দ্বিতীয় সংশয়ী সংলাপ, একসঙ্গে বসলেও তো ক্ষতি ছিল না। সিনেমা আরম্ভ হওয়ার খানিক পরেই উসখুস করতে করতে উঠে পড়ে ভূপতি। দ্রুত পায়ে হলের বাইরে এসে ট্যাক্সিতে শটান উঠে বসে। পালাতে গিয়েই দেখে চলে আসছে বিনতিও। সহাস্য অভ্যর্থনা করে ট্যাক্সির দরজা খুলে, এসো, ঠিক সময়ে এসে পড়েছ। বিনতির তীব্র তিরস্কার, তুমি এমন কাঁচা কাজ করবে ভাবিনি। সব দিক ভেবে বোধহয় কাজ করনি। ভূপতির অকপট স্বীকারোক্তি, না, সবই ভেবেছিলাম। মনের ঘেন্নায় তুমি তো নাও ফিরতে পারো, সেইটির উপর জোর দিয়েই যা ভুল করেছিলাম। গল্প শেষে বিনতির তীব্র সংলাপ, মনের ঘেন্নায় মানুষ কি করতে পারে কেউ জানে কি? বিনতি চলে গেলে তো মুক্তি পেত ভূপতি, কিন্তু ভূপতির সঙ্গে থাকতে থাকতে কে জানে কখন নিষ্ঠুর আঘাত করার বিলাস সংক্রামিত হয়েছে বিনতির রক্তে। তার বেঁচে থাকার আনন্দ সম্বল বুঝি ভূপতিকে অনবরত আক্রমণে বিক্ষত করাতেই। অত্যাগ সহন বন্ধু, বন্ধু বলে কি তারা ত্যাগ করতে পারে না পরস্পরকে? তাহারা পরস্পরকে আর বুঝি ছাড়িতেও পারিবে না। প্রেম নয়, তাহার চেয়ে তীব্র, তাহার চেয়ে গভীর উন্মাদনাময় বিদ্বেষ ও বিতৃষ্ণার শৃঙ্খলে তাহারা পরস্পরের সহিত আবদ্ধ। সে শৃঙ্খল তাহারা ছিঁড়িলে আর বাঁচিবার সম্বল কি রহিল? অতএব তাদের জীবনের আশ্রয় বিদ্বেষ ও বিতৃষ্ণার শৃঙ্খল। পরস্পরকে আঘাত করার জন্যই তারা বাঁচতে চায়, এক ছাদের নিচে থাকতে চায়। তাদের জীবন যেন যদিদং হৃদয়াং মম মন্ত্রোচ্চারণটির এন্টিথিসিস। বস্তুত দাম্পত্যের ওই বিদ্বেষ এবং বিতৃষ্ণার শৃঙ্খলটি আমাদের কাছে স্পষ্ট নয়।
স্পষ্টতর বরং পাশে থাকার সুদূর দুর্গম নির্বাসনের সুবিস্তৃত দৃশ্যপটে। দরজায় দুটি মৃদু টোকা, আপিস ফেরত হাত মুখ ধোয়া, সাজিয়ে রাখা খাবার, একলা নীরবে খাওয়া কিংবা নিঃশব্দে নিদ্রার আবাহন। স্বামী স্ত্রীর দাম্পত্যে যেন অসীম মহাদেশের ব্যবধান, অথচ সংসারের সব কাজ চলে নিয়ম মতো সুশৃঙ্খলভাবে। কোথাও এতটুকু গোলমাল নেই, নেই এতটুকু অসঙ্গতি বা বিশৃঙ্খলা। তাই বুঝি আরও অসহ তাদের এই কাছে থাকার অভ্যাস। এই অভ্যাসের শৃঙ্খল থেকে মুক্ত হলে খুঁজেই পাবে না তারা বেঁচে থাকার মানে। অতএব আঘাত পাওয়া আর আঘাত দেওয়ার জন্যই তাদের আবদ্ধ থাকতে হবে দাম্পত্যের শৃঙ্খলে। পালাবার সুযোগ দেবে না কেউ কাউকে। একতলা হয়ে যাওয়ার ভয়ে, আঘাত না করতে পারার অসহায়তায়। কি বিচিত্র এই শৃঙ্খল, কি বিচিত্র এই দাম্পত্য শৃঙ্খলের অভিশাপ, আর কি নির্বিকার লেখক তার রূপায়নে। তাহলে গল্পটি আগাগোড়া বিশ্লেষণ করলে আমরা দেখতে পাচ্ছি গতানুগতিক গল্পের কাহিনী যেমন হয়, এই গল্পের কাহিনী তার চাইতে অনেকটাই স্বতন্ত্র। আমরা আমাদের সমাজ জীবনের দিকে যদি চোখ মেলি তাহলে দেখতে পাব যে এই রকম সম্পর্ক কিন্তু এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দিব্যি। সেখানে নায়ক নায়িকার বা প্রেমিক প্রেমিকার বা স্বামী স্ত্রীর সম্পর্কটি ভালোবাসার নয়, বিরক্তির, কলহের, দ্বন্দ্বের, কিন্তু অদ্ভুত একটা বন্ধন। সেই বিরক্তি, সেই বিষোদগারই যেন তাদের প্রেমের শৃঙ্খল। এই গল্পটি যে একটি সার্থক ছোট গল্প সে বিষয়ে অবশ্য কোনো সন্দেহ নেই। একটি মনস্তাত্ত্বিক সার্থক ছোট গল্প। ছোট গল্পের সাধারণত যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা পরিলক্ষণ করি তার সবকটি বৈশিষ্ট্যই এই গল্পের মধ্যে রয়েছে, যদিও সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্যটি ততখানি সার্থক নয়। ছোট গল্পের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য হলো গল্পের শেষে একটা জার্ক থাকে, একটা ধাক্কা থাকে, কিন্তু গল্পের শেষে এখানে পাঠক চিত্তে আমাদের মনে তেমন কোনো জার্ক বা ধাক্কা লাগছে না। কিন্তু গল্পটি আকারে ছোট, গল্পটির মধ্যে একটি অবশ্যই গল্প রয়েছে, চরিত্র সংখ্যা কম, এখানে বর্ণনার ছটা নেই, ঘটনার ঘন ঘটাও নেই, অকারণ কোনো তত্ত্বকথা শোনারবার বা উপদেশ দেবার স্পৃহাও প্রেমেন্দ্র মিত্র দেখাননি। গল্পটি তাই একটি সার্থক ছোট গল্প হয়ে উঠেছে। গল্পের যে নামকরণ শৃঙ্খল, সেই শৃঙ্খল নামকরণটি সার্থক হয়েছে একটু অন্য পথে। এই শৃঙ্খল, এই বন্ধন প্রেমের বন্ধন নয়, ভালোবাসার বন্ধন নয়, এ যেন বিরক্তির বন্ধন, এ যেন খুনসুটির বন্ধন। একে আরেকজনকে, একে অপরকে ভালোবাসার বন্ধনে বেঁধে রেখেছে উল্টো সুতো দিয়ে। একের সাথে অপরের যেন ঝগড়া না করলে চলে না। তীত বিরক্ত হয়ে স্ত্রী চলে যেতেই পারত, ত্যাগ করতে চেয়েছিল স্বামী, তবু সে গেল না। প্রশ্ন অন্য দিক থেকেও আসতে পারে, যাবেই বা কোথায়? এই সমাজ সংসারে বিবাহিত মেয়েদের যাবার পথটা কোথায়? এই জটিল সমাজ মনস্তাত্ত্বিকতাও গল্পের মধ্যে সুন্দরভাবে চিত্রিত হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পটি পাঠ করলে কোথাও যেন আমাদের ভালো লাগা তৈরি হচ্ছে না।
সর্বদা একটা তিত বিরক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। এইখানে আমার আবার মনে হয় গল্পটির চূড়ান্ত সার্থকতা। যেভাবে স্বামী তার স্ত্রীকে পছন্দ করছে না, স্ত্রী তার স্বামীকে পছন্দ করছে না, অথচ তারা স্বামী স্ত্রীর বন্ধনে শেষ পর্যন্ত জড়িয়েই থাকছে, ঠিক তেমনি গল্পটি প্রথম থেকে আমাদের পড়তে ভালো লাগছে না, কিন্তু গল্পটা তাই তো শেষে কি আছে, এই শেষ পর্যন্ত না গেলে আমাদেরও মনে যেন শান্তি হচ্ছে না। তাই গল্পের সঙ্গে যে কোনো পাঠকেরও যে বন্ধনটি তৈরি হচ্ছে সেটিও এক। এতক্ষণ শুনছিলেন আপনারা গল্প নিয়ে গল্প অনুষ্ঠান। আজকের এই গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে শুনলেন প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্প শৃঙ্খল। গল্পটি উপস্থাপনা করলেন ডক্টর তপন পাত্র। আজকের মতো গল্প নিয়ে গল্প অনুষ্ঠান এখানেই শেষ হলো। আগামী শুক্রবার দেখা হবে ঠিক একই সময়ে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। চলো সোনাই চলো শুনি।